সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চ্যানেল 24 এর প্রবাসীদের নিয়ে আয়োজন। দর্শক, আজ আমরা এসেছি মান্তোবা শহরে, ইটালির মান্তোবা শহরে সাফল্য অর্জন করেছেন কৃষি বাগান করে এমন একজন প্রবাসীর সাথে আপনাদের সাথে আজকে পরিচয় করিয়ে দেব। আমাদের সাথে রয়েছেন গোলাম সাদেক খান। গোলাম সাদেক, আপনার কে স্বাগত জানাচ্ছি। আপনার এই সাফল্যের গল্পটা আমরা শুনবো, যে এই কৃষি খাতে আপনার যে আগ্রহটা, এটা কেমন করে এলো এবং কবে থেকে এটা আপনি শুরু করেছেন? আমি ইটালি আসার পরে, যখন 2007-এ আমি আসার পরে আমি 3 বছর ফ্যাক্টরিতে কাজ করছিলাম। কাজ করার পর তখন আমাদের ইটালিতে যে ক্রেজি, সারা ওয়ার্ল্ড ক্রেজি যেটা শুরু হয়, তখন ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। ফ্যাক্টরি বন্ধ হওয়ার পরে তখন আমি চিন্তা করলাম যে কি করা যায়। তখন তো চতুর্দিকে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। তখন আমার একটা মাথার মধ্যে আসলো যে চতুর্দিকে জমি খালি দেখা যায়। আমার দেশে এই এগ্রিকালচারের প্রতি অনেক অভিজ্ঞতা আছে, যেহেতু আমার এটার উপরে কোর্স করা আছে দেশে। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে যদি এই সেক্টরে কিছু করা যায় তাহলে সামনে হয়তো ভালো কিছু করা যাবে। পাশাপাশি যেহেতু সরকার এগ্রিকালচারের উপরে প্রত্যেক বছর লোক আনে, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকে আসতে পারবে, ওই দিকে টার্গেট করে আমি তখন এই এগ্রিকালচার করার জন্য সিদ্ধান্ত নিই। কতজন বাংলাদেশি আপনার সাথে ওয়ার্কে আছে এবং কেমন সাফল্য? আলহামদুলিল্লাহ, আমার এখানে প্রায় প্রত্যেক বছর 20 থেকে 25 জন 27 জন লোক কাজ করে। তো ফুল টাইম পার্ট টাইম মিলে 27 জন লোক কাজ করে। আর এর মধ্যে আলহামদুলিল্লাহ ব্যবসা ভালো আছে, যেহেতু 25-27 জন লোক কাজ করে। তাদেরকে খাটানো, তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রবাসীদের জন্য কি বলতে চান আপনি, যে এই যে সাফল্য আপনার, এরকম কি আরো? হ্যাঁ, আমি মনে করি আমাদের যারা বিদেশে আসে, তারা যদি কোনো একটা কাজে থাকার পরে যদি কোনো কারণে ওই কাজটা চলে যায়, তারা যাতে কেউ কোনো এটা নিয়ে হতাশা না হয়, নিজে চিন্তা করে যে অন্য একটা সেক্টর খুলি, যেই কোনো তার কিন্তু অভিজ্ঞতা লাগবে। তার যেই অভিজ্ঞতাটা দিয়ে সে মনে করবে যে আমার ওই সাইডটা, আমার এখানে এটার প্রতি আমার অভিজ্ঞতা আছে, ওই সাইড নিয়ে সে আগে যাক, তাইলে সে তার নির্দিষ্ট গন্তব্যস্থানে সে পৌঁছতে পারবে, ভালো কিছু করতে পারবে। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আপনাদেরকেও অনেক শুভেচ্ছা স্বাগত জানিয়ে শেষ করছি আজকের এই আয়োজন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রেখে বিদায় নিচ্ছি আমি রিয়াজুল ইসলাম কাউসার। একটা নিউজ আমাদেরকে গর্বিত করেছে, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী জেলা হিসেবে প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে নোয়াখালী জেলা। সেই হিসাবে আমরা গর্বিত, নোয়াখালীর সন্তান হিসেবে। সমিতি করেছেন আপনারা, আপনাদের মূল্যায়ন পেয়েছেন, আপনারা নোয়াখালীবাসীর জন্য বা কিছু প্রবাসীর জন্য কাজ করেছেন। আসলে ওভারঅল বেটার নোয়াখালীর জন্য এখন পর্যন্ত আমরা যারা ছোটখাটো ব্যক্তিরা আছি, আমাদেরকে দিয়ে আপনারা কিছুই প্রতিষ্ঠা করতে পারেন নাই। আপনারা কিছু প্রতিষ্ঠা করতে পারেন, লিস্ট অন্তত পক্ষে 50টা নোয়াখালী নামে একসাথ করে যদি 1 লক্ষ টাকা করে নেন, 50 লক্ষ টাকা যদি 5 লক্ষ নেন, টাকার পরিমাণ কত? যদি 1 কোটি করে নেন, টাকার পরিমাণ অনেক টাকা। নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরে অন্তত পক্ষে একটা খাবারের নির্ধারণ করতে পারতেন, যে একটি হেলথ কেয়ার সেন্টার হোক, একটি হসপিটাল হোক, একটা ক্লিনিক হোক, একটি স্কুল হোক প্রবাসীদের সন্তানদের জন্য। অন্তত ফেনী সদরে, নোয়াখালী সদরে, লক্ষ্মীপুর সদরে 3টা হাসপাতাল করেন। আগামী দিনে আপনাদের কাছে আমাদের দাবি থাকবে, যেটা মন্তব্য করেছে ঢাকাতেও করতে পারি। হাসপাতালের পাশাপাশি আমরা যদি মেডিকেল কলেজ করি, একটা যদি নার্সিং ইনস্টিটিউট করি, তাহলে আমাদের সন্তান হতে পড়াশোনা করবে, আমাদের সন্তানরা শিক্ষিত হবে। প্রত্যেকের কিন্তু 1টা 2টা 3টা করে বাড়ি আছে, সবারই কিন্তু 2-4টা করে ফ্ল্যাট আছে। সর্বশেষ কথা যে আমাদের যে ভাইটা বসে আছে গাজী, এবং আমাদের যে ইয়াসিন, প্রত্যেকে কিন্তু স্বাবলম্বী। কিন্তু নোয়াখালী গর্বিত জেলা, বাংলাদেশের টাকার রাজধানী বলেন, ব্যবসায়ীদের রাজধানী বলেন, বুদ্ধিজীবীদের রাজধানী বলেন, এবং রাজনীতিবিদের রাজধানী বলেন, সেই গর্বিত জেলা হচ্ছে গ্রেটার নোয়াখালী জেলা। সেই নোয়াখালী জেলাকে গর্বিত জেলা হিসাবে সারা বিশ্বে আপনাদের মান সম্মানের জোরে দেওয়ার দায়িত্ব যেন যে ব্যক্তি নিতে পারে, তাদেরকে আপনারা আগামী দিনে সভাপতি, সাধারণ সম্পাদক, প্রধান উপদেষ্টা, প্রধান পৃষ্ঠপোষক এবং সম্মানের সদস্য হিসাবে নির্বাচিত করবেন। আমরা একটা মেডিকেল করব নোয়াখালীতে। যত রাজনীতিক আছেন বা বিশিষ্ট আগত লক্ষ্মীপুর, নোয়াখালী যারা এখানে উপস্থিত আছেন, এছাড়া আমরা এখানে অবশ্য আরো আজকে আমরা এখান থেকে যাওয়ার জন্য থাকে বা বিদেশি প্রমাণ করতে পারে, আমরা সেটা নোয়াখালী ইউসুফ খান, আমি
بما كنتم تكفرون रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु আজকে এই দোয়া ও মিলাতের জন্য রতন ভাইয়ের জন্য এই আয়োজন করা হয়েছে। আপনারা সবাই আসছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সার্বিক সহযোগিতার সবার পক্ষ থেকে এবং আমাদের সালাম ভাইয়ের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে আমাদের সহযোদ্ধা এবং আমাদের সিনিয়র ভাইরা যারা গুলিবিদ্ধ হয়ে আল্লাহর রহমতে নেক হায়াতুল্লাহ তো আমাদের মাঝে চলে আসতে পারছেন, আল্লাহ কাছে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যেন এরকম ঘটনা আর কখনো যেন না হয়। আল্লামিন ভালো জানে। তো আজকে আপনারা এখানে যারা আসছেন আপনাদেরকে অনেক অনেক আমার এই ইসের জন্য আমন্ত্রণ, এবং বিশেষ করে রতন ভাইকে দেখার জন্য এবং রতন ভাইয়ের সাথে যারা আহত হয়েছে মূলত তাদেরকে দেখার জন্য আপনারা এখানে আজকে আসছেন। সেই অনুষ্ঠানের ব্যাপারে একটু আলোচনার বিষয়ে আমরা কথা বলছিলাম। অত্র সময়ে আসলে দুর্ঘটনা কখনো বলি কই আসে না। আল্লাহ তাআলা একজন যে পৃথিবীতে আছে তার সাক্ষ্য প্রমাণ আমরা। আমি খুব মৃত্যুর কাছ থেকে ঘুরে আসছি। করছে ঠিক তার পায়ের আঙ্গুল ছিলাম এই লালন পার্কের মধ্যে। তো আমরা তাদেরকে ফিরিয়ে দিয়েছেন। আমি সংক্ষেপে কিছু কথা অনেক সময় এখানে দোয়া করানো হয়েছে, আনালি বলবেন যে দেখ আমার কাছে নাই, চেষ্টা করবেন কেউই থেকে আমরা যেই সহযোগিতা পাঠিয়েছি এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছি আজকের এবং দুই উদীয়মান নেতা। আমি
अल्लाह ए दुआ माफी दे हमारे जिंदगी तमाम मशाकिल का आसान करे या दे ये फैसला करे या दे या रब्बना ये दुआ मजलिस को वसीला व ज़रिया करे समस्त भाई मंजूर करना अल्लाह रब्बना आमीन बड़ा आसमान उठी अल्लाह जमीन जमीन दफन على القوم لا ما لا طاقة لنا به واعف عنا